কাকুলি, কাকুলি, জালটা দাও তো, নদীতে মাছ ধরতে যাই। এই নাও জাল, আজ কিন্তু বেশি করে মাছ ধরবে। কিছু মাছ বাড়িতে দিয়ে বাজারে যেও, ঘরে কোনো বাজার নেই, তাই আজ মাছ রান্না করব। আচ্ছা ঠিক আছে। এরপর কালু নদীতে মাছ ধরতে চলে যায় আর নৌকা দিয়ে উঠে নদীতে জাল ফেলতে থাকে। বাবা, বাবা, আজ আমি নদী দেখতে যাব আর নৌকায় উঠে অনেক মজা করব। বাবা, তুমি আমাকে না করো না বাবা। পাগলি মেয়ে আমার, আমি আজ পর্যন্ত তোকে কোথাও যেতে না করেছি বল? মন্ত্রী, আমার মেয়েকে নদী দেখতে নিয়ে যাও, আর আমার একমাত্র মেয়ে যা বলবে তাই শুনবে। ঠিক আছে রাজামশাই, রাজকুমারী যা বলবে তাই শুনবো। চলো রাজকুমারী, তোমাকে নদী দেখাতে নিয়ে যাই। রাজকুমারী, তুমি নৌকায় ওঠো, আমি নৌকা চালাই। না না, আমি একাই নৌকা চালাবো। আমার খুব ইচ্ছে নদীতে নৌকা চালিয়ে ঘুরে বেড়ানো। রাজকুমারী, তুমি অনেক ছোট, তাই তুমি তো নৌকা চালাতে পারবে না, আর নৌকাতে পানি তুলে ডুবে যাবে। না না, আমি পারবো। শোনো মন্ত্রী, বাবা কিন্তু তোমাকে বলেছে যে আমি যা বলবো তাই শুনবে। তবে এখন কেন আমার কথা শুনছো না? আমি কিন্তু বাড়িতে গিয়ে বাবাকে সবটা বলে দিব। না না, রাজামশাইকে এই কথা বলো না। ঠিক আছে, তুমি একাই নৌকা চালিয়ে আনন্দ করো, আমি এখানেই দাঁড়িয়ে আছি। এরপর ইকরি খুশিতে নাচতে নাচতে নৌকায় ওঠে আর নৌকা চালাতে থাকে। আর সে নৌকায় উঠে এত খুশি ছিল যে নৌকা চালাতে চালাতে তাদের বন ছেড়ে অন্য বনে চলে যায়। ইকি, আমি কোথায় এসেছি? এখানে তো কিছুই চিনতে পারছি না। আর আমাদের বনের রাস্তাটা হারিয়ে ফেলেছি। এখন আমি রাস্তার পরে কিভাবে ফিরে যাব? ওই তো একটা জেলে দেখতে পাচ্ছি। ওই জেলের কাছে যাই আর আমাদের বনে যাওয়ার রাস্তা খুঁজে নেই। আঙ্কেল, আঙ্কেল, আমি আমাদের বনের রাস্তা হারিয়ে ফেলেছি। আমি কি আমাদের বনে পৌঁছে দাও না? আমার যে এখানে খুব ভয় করছে আঙ্কেল। কিন্তু তোমার বোনের নাম কি, আর তোমার বাবার নাম কি? আমাদের বনের নাম আমি জানি না, কিন্তু আমার বাবা হলো রাজা আর আমার বাবার নাম ইগল। রাজার মেয়ের কথা শুনে কালুর মনে লোভ জন্ম নেয় আর মনে মনে ভাবতে থাকে, তাহলে তো পাশের বনের রাজার মেয়েটা। এটাই সুযোগ রাজার কাছ থেকে স্বর্ণ মুদ্রা আদায় করার। আমি একে বাড়িতে নিয়ে যাব আর রাজাকে মিথ্যে বলে স্বর্ণ মুদ্রা নিয়ে আসবো। আঙ্কেল কি হলো? তুমি কি ভাবছো মনে মনে? তাড়াতাড়ি আমাকে আমার বনে পৌঁছে দাও না। নদীর তীরে যে মন্ত্রী আমার জন্য অপেক্ষা করছে। হ্যাঁ হ্যাঁ, তোমাকে অবশ্যই তোমার বনে পৌঁছে দিব, কিন্তু আমি তো তোমার বন চিনি না, আর তোমার বাবাকেও চিনি না। তাই তুমি আজ আমার বাড়িতে চলো, কাল তোমার বাবাকে খুঁজে বের করে তারপর তোমাকে তোমার বাবার কাছে পৌঁছে দিয়ে আসবো। আচ্ছা ঠিক আছে আঙ্কেল। এরপর কালু ইকরিকে নিয়ে তার বাড়িতে চলে যায় আর কাকুলি ইকরিকে দেখে অবাক হয়ে যায়। কালু, এই মেয়েকে আর একে কোথায় থেকে আমাদের বাড়িতে নিয়ে আসলে? কাকুলি, এ হলো রাজকুমারী, অনেক ক্লান্ত হয়ে গেছে, একে আগে বিশ্রাম করতে দাও, তারপর সব বলবো। এ কি, রাজকুমারী কোথায় গেল? এখনো তো আসছে না। অপেক্ষা করতে করতে সন্ধ্যা হয়ে গেল, তবুও রাজকুমারী ফিরছে না। এখন আমি রাজাকে গিয়ে কি জবাব দিব? রাজকুমারীকে না নিয়ে গেলে তো আমাকে রাজামশাই রাজদরবার থেকে বের করে দিবে। কি যে করি কিছুই বুঝতে পারছি না। আর কিছুক্ষণ অপেক্ষা করি, যদি না আসে তবে চলে যাব, ভাগ্যে যা আছে তাই হবে। এইসব বলে মন্ত্রী দেবতা রাজকুমারের জন্য অপেক্ষা করতে থাকে। এদিকে সন্ধ্যা পেরিয়ে রাত হয়ে যায়। তবুও রাজকুমারী ফিরে আসে না, আর তাই মন্ত্রী রাজদরবারে চলে যায়। মন্ত্রী, রাতে ফিরলে যে, তা আমার মেয়ে একটি কোথায়? একটিকে তো দেখতে পাচ্ছি না। তারপর তোতা রাজাকে সব কথা খুলে বলে। কি, আমার মেয়েকে তুমি নদীতে হারিয়ে ফেলেছো? কেন কেন তুমি আমার মেয়েকে একা নদীতে ছেড়ে দিয়েছো? ও ছোট হয়ে কি কখনো নৌকা চালাতে পারে নাকি? রাজামশাই, এতে আমার দোষ কোথায়? আমি তো মানা করেছিলাম, কিন্তু রাজকুমারী তো আমার কোনো কথাই শোনেনি।
আমি তোমার কোনো কথাই শুনতে চাই না। তুমি আমার মেয়েকে হারিয়ে ফেলেছো, তাই আজ থেকে আমার রাজদরবারে তোমার কাজ বন্ধ। বেরিয়ে যাও আমার চোখের সামনে থেকে। রাজার মুখে এ কথা শুনে তোতা কাঁদতে কাঁদতে রাজ দরবার থেকে বেরিয়ে যায়। ওগো, আমাদের মেয়েকে আর কোনোদিনও খুঁজে পাবো না। তুমি কেন ইকলিকে নদীতে পাঠালে? আর যদি ওকে নদীতে না পাঠাতে তাহলে আর আমাদের সন্তানকে হারাতে হতো না। এখন আমি আমার মেয়েকে ছাড়া কিভাবে থাকবো? রানী, কেঁদো না। কাল সকালে আমি নদীতে সেনাপতিকে পাঠাবো আমাদের মেয়েকে খোঁজার জন্য। যদি আমাদের ভাগ্য ভালো থাকে তাহলে অবশ্যই আমরা আমাদের ইকরিকে খুঁজে পাবো। এভাবে সেই রাত কেটে যায়। আর সকাল হতেই কালু রাজার বাড়িতে চলে আসে। কে তুমি? তোমাকে তো এর আগে কখনো রাজ্যে দেখিনি। আমাকে চিনবেন না রাজামশাই, অনেক দূর থেকে একটা খবর নিয়ে আপনার কাছে এসেছি। আচ্ছা বেশ, তবে বলো দেখি কি খবর নিয়ে এসেছো? আপনার যে মেয়ে হারিয়েছে সে কথা আমি জানি। আমাদের বনের এক তান্ত্রিক আপনার মেয়েকে বন্দি করে রেখেছে আর বলেছে আপনি যদি এক ব্যাগ স্বর্ণ মুদ্রা তাকে দেন তাহলে আপনার মেয়েকে ছেড়ে দেবে, নয়তো আপনার মেয়েকে বলিদান দিয়ে দিবে। আর এই কথা শুধু আমাকেই বলেছে। না, আমি আমার মেয়েকে কিছুতেই বলিদান দিতে দিব না। সেনাপতি, কালুকে এক ব্যাগ স্বর্ণ মুদ্রা দিয়ে দাও। আর কালু, তুমি আজ বিকেলেই আমার মেয়েকে আমার কাছে পৌঁছে দিবে। ঠিক আছে রাজামশাই। কালু, এতগুলো স্বর্ণ মুদ্রা এনেছো তুমি? আমি তো নিজের চোখে বিশ্বাস করতে পারছি না। আমি বাস্তব দেখছি নাকি স্বপ্ন দেখছি গো? আরে আসতে বলো, পাশে ঘর থেকে রাজকুমারী আবার সব শুনে ফেলবে। তুমি বাস্তবেই এক ব্যাগ স্বর্ণ মুদ্রা দেখছো, এইটুকু দেখেই তুমি অবাক হয়ে যাচ্ছ। আমি তো মিথ্যে বলে রাজার কাছ থেকে আরো অনেক স্বর্ণ মুদ্রা নিয়ে আসবো আর আমি অনেক ধনী হয়ে যাব। আর শোনো, রাজার মেয়ে যে আমার বাড়িতে আছে এ কথা যেন তুমি কাউকে না বলো। এখন চলো আমরা এই স্বর্ণ মুদ্রাগুলো আমার বোনের বাড়িতে রেখে আসি। এরপর কালু কাকুলি মিলে বাড়ি থেকে বেরিয়ে যায় আর এসব কথা টুনি সব শুনে ফেলে। আমি তো কিছুই বুঝতে পারছি না, এরা কোন রাজকুমারীকে বন্দি করে রেখেছে আর কোন রাজার কাছে মিথ্যে বলে স্বর্ণমুদ্রা নিয়ে আসছে। দেখি তো ঘরে গিয়ে, আর গিয়ে রাজকুমারীর কাছে সবটা শুনি। রাজকুমারী, তুমি কোন রাজার মেয়ে? আর কালুরা তোমাকে বন্দি করে রেখেছে কেন? এরপর রাজকুমারী ইকরি টুনিকে সব কথা খুলে বলে। তার মানে তুমি জানোই না যে তোমাকে এখানে বন্দি করে তোমার বাবার কাছে কালো স্বর্ণমুদ্রা নিয়ে আসছে? আমি তোমার বোনকে চিনি আর তোমার বাবাকে বলে তোমাকে এখান থেকে নিয়ে যাওয়ার ব্যবস্থা করছি আমি। আর বাবাকে বলবে যে কালুকে যেন চরম শাস্তি দেয়। তাড়াতাড়ি এসো কিন্তু টুনি মাসি, আমার এখানে থাকতে একদমই ভালো লাগে না। আচ্ছা ঠিক আছে, আমি তাড়াতাড়ি ফিরে আসব। এরপর টুনি অন্য বনে চলে যায় আর রাজাকে সব ঘটনা খুলে বলে। আর এসব শুনে রাজা কালুর উপর অনেক রেগে যায়। কি, ওই কালোর এত বড় সাহস আমার মেয়েকে আটকে রেখে আবার আমার সব স্বর্ণ মুদ্রা হাতিয়ে নেওয়ার প্ল্যান করছে? ওকে তো কঠিন শাস্তি দিয়েই ছাড়বো। রাজামশাই, আপনি আমার বাড়িতে, মানে আমি। হয়েছে, তোর মিথ্যে কথা আমি শুনতে চাই না। টুনি আমাকে সব বলেছে, আমি জানি তুই কি বলতে চাচ্ছিস। শয়তান লোভী মিথ্যেবাদী কালু কোথাকার, আমাকে মিথ্যে বলে যে স্বর্ণমুদ্রা এনেছিস তাড়াতাড়ি সবগুলো ফিরিয়ে দে বলছি, না হলে তোর গর্দান যাবে। রাজামশাই, আমাকে ক্ষমা করে দিন, আমি এক্ষুনি স্বর্ণমুদ্রা এনে দিচ্ছি। বাবা, বাবা, আমি কি ক্ষমা করে দাও? আমি মন্ত্রীকে নৌকায় না নিয়ে একাই নৌকা চালাতে হারিয়ে গিয়েছিলাম। আমি কি ক্ষমা করে দাও বাবা? হ্যাঁ রে মা, আমি সব জানি। তবু রাগে তোতাকে রাজদরবার থেকে বের করে দিয়েছি। রাজ্যে ফিরে তোতাকে আবার রাজদরবারে নিয়ে আসবো। আর টুনি, তোমাকে অনেক ধন্যবাদ। আজ তোমার জন্যই আমার হারানো সন্তানকে ফিরে পেলাম। তাই এই স্বর্ণমুদ্রাগুলো বকশিস হিসেবে তোমাকে আমি দিলাম। রাজামশাই, আমাকে অর্ধেক স্বর্ণমুদ্রা দিন, আমি তো কষ্ট করে এনেছি স্বর্ণমুদ্রাগুলো। চুপ কর শয়তান,
তুই স্বর্ণমুদ্রার যোগ্য না, তুই শাস্তির যোগ্য। তাই তোকে শাস্তি দিব। সেনাপতি, কালকে রাজ্যে নিয়ে চলো, আর একে কারাগারে বন্দি করে রাখবে। প্রতারণা করার শাস্তি এভাবেই পেতে হয়। এরপর সবাই কালুকে নিয়ে রাজ্যে চলে আসে আর কালুকে কারাগারে বন্দি করে রাখে। কালু তখন রাজার সাথে প্রতারণা করার জন্য আফসোস করতে থাকে। কি করছিস কি? এভাবে ফুল ছিঁড়ে গাছের সৌন্দর্য কেন নষ্ট করছিস? ফুল গাছেই সুন্দর, সেটা কি তুই ভুলে গেছিস? কে আপনি? হ্যাঁ, কি বিশ্রী দেখতে। ছি, আবার এসেছে আমাকে জ্ঞান দিতে। আমার যা ইচ্ছে আমি তাই করব। আমি কারো কথা শুনি না। আমি সব সময় নিজের মর্জিতে চলি। তুই তো দেখছি খুবই অহংকারী আর স্বার্থপর পরি। কি? আমাকে অহংকারী বলা? দাঁড়া, দেখাচ্ছি মজা। একদম ঠিক হয়েছে। তোর এত বড় সাহস, তুই আমায় আঘাত করিস? এর শাস্তি তোকে পেতেই হবে। আমি তোকে কলসিতে বন্দি করে রাখবো। আর যদি কেউ বিনা স্বার্থে তোকে এই কলসি থেকে মুক্ত করে, তবেই তুই এই কলসি থেকে মুক্ত হতে পারবি। নয়তো তোকে সারা জীবন কলসিতে বন্দি থাকতে হবে। থাক এবার কলসিতে বন্দি হয়ে। এখন তো সবাই স্বার্থপর, কেউ কারো কথা ভাবে না। সবাই আগে নিজের স্বার্থের কথা ভাবে। আমি জানি বিনা স্বার্থে আমাকে এখান থেকে কেউ মুক্ত করতে পারবে না। তবে কি সারা জীবন আমাকে এখানে বন্দি হয়ে থাকতে হবে? আমার তো খাতাই নেই, আমি কি করে লিখবো? বাবাকে দুদিন থেকে খাতা আনতে বলছি, কিন্তু বাবা তো খাতাই এনে দিচ্ছে না। আমার তো খাতার পেজ আছে, দাঁড়া তোকে আমি আমার খাতার একটা পেজ ছেড়ে দিচ্ছি। জানিসই তো আমি যে বাবা কত কষ্ট করে রোজগার করি, সেটা তো আমাদের তিন বোনকে বুঝতে হবে। বল কি রে, তোদের পড়া হলো? খাবার হয়েছে, খেতে আয়। মা, আমাদের আরো কিছু পড়াশোনা বাকি আছে, আর বাবা কাজ থেকে ফিরে আসুক, তারপর আমরা একসাথে সবাই মিলে খাবার খাবো। টোনা একজন জেলে ছিল। নদীতে মাছ ধরে টোনা কোনো রকমে তার সংসার চালাতো। পরিবারের অভাব থাকলেও টোনার পরিবারে সুখের কমতি ছিল না। টোনার তিন কন্যা সব সময় বাবা মায়ের কাছে সাহায্য করত। একদিন টোনা বিষণ্ণ মন নিয়ে বাড়ি ফিরে আসে। তা দেখে তার কন্যারা তার কাছে আসে। কি বাবা, তুমি কেমন দেখাচ্ছ কেন? তোমার কি কিছু হয়েছে বাবা? তুমি এভাবে কাঁদছো কেন? আমার যে সর্বনাশ হয়ে গেছে রে মা, এবার আমাদের যে না খেয়ে মরতে হবে। আরে টোনা, তুমি এসেছো? হে কি, কি হয়েছে? টুনি, আমাদের নৌকা নদীতে ডুবে গেছে। নৌকা ছাড়া আমি কি করে নদীর মাছ ধরবো? আর মাছ ধরতে না পারলে সংসার কি করে চালাবো? আমাদের সব শেষ হয়ে গেছে টুনি, সব শেষ হয়ে গেছে। তুমি তো আমাদেরকে শিখিয়েছো বিপদে হতাশ না হয়ে ঠান্ডা মাথায় বুদ্ধি দিয়ে বিপদের মোকাবিলা করতে হয়। সেই তুমি এভাবে ভেঙে পড়েছো। বিপদ যখন এসেছে, এই বিপদ থেকে রক্ষার উপায় ঠিক আসবে। তুমি ভেঙে পড়ো না। তোমার তিন কন্যা তো এখনো রয়েছে, তাই না? হ্যাঁ বাবা, দিদি ঠিক বলেছে। তোমার তিন কন্যা তাদের বুদ্ধি দিয়ে ঠিক এই সমস্যা থেকে মুক্তির উপায় বের করবে। কি করে কি করবি? নতুন নৌকা তৈরির সামর্থ্য যে আমাদের নেই। আর নৌকা ছাড়া আমি কি করে নদীতে মাছ ধরবো? আমি যে মাছ ধরা ছাড়া অন্য কাজও করতে পারি না। বাবা, তুমি একটু ভেবো না তো, ঠিক একটা ব্যবস্থা হবে। তুই কি তিন যত আমার সাথে আয়। এরপর তিন কন্যা বেরিয়ে পড়ে আর ভাবতে থাকে কি করা যায়। বাবাকে তো সাহায্য করলাম, হাতে টাকা নেই, কি করে কি হবে বলতো শুনি? দিদি, উত্তরের দিকে চেয়ে দেখ, কতগুলো বাস। আমি তো বইয়ে পড়েছি বাস বেঁচে থাকে, আর বাস অনেক মজবুত হয়। যদি আমরা তিন কন্যা একসঙ্গে মিলে বাসের নৌকা বানাই, তবে কেমন হবে? বুদ্ধিটা কিন্তু মন্দ নয়। বাসের নৌকা বানাতে আমাদের বাড়তি খরচ করতে হবে না।
কত কিছু দড়ি তার ও লোহা রয়েছে, সেগুলো দিয়ে বানালেও তো কোনো খরচ হবে না। তবে আমরা তাই করি, চল। এরপর তিন বোন বাঁশ কাটে আর অনেকগুলো বাঁশ কেটে তা বাড়ি নিয়ে যায়। এ কি, তোরা হঠাৎ এত বাঁশ কেন আনছিস? বাঁশ দিয়েই তো হবে সমস্যার সমাধান। যে দেখো তোমার তিন কন্যা বুদ্ধি দিয়ে কি করে। যাও এবার দড়ি, তার, লোহা আর হাতুড়ি নিয়ে এসো। এরপর তিন কন্যা কাজে লেগে পড়ে আর তারা সারাদিন পরিশ্রম করে একটি বাঁশের নৌকা তৈরি করে। আরে, এটা তো বাঁশের নৌকা। তোর বাবা এই নৌকা দেখলে খুব খুশি হবে। টনি, কোথাও টাকা ঋণ পেলাম না। টোনা, তোমাকে আর কোথাও ঋণ নিতে যেতে হবে না। তোমার তিন কন্যা বুদ্ধি দিয়ে দেখো তোমার জন্য কি তৈরি করেছে, বাঁশের নৌকা। তাই তো, তোরা তিনজন আমার জন্য বাঁশের নৌকা বানিয়েছিস। বাবা, এবার আর কোনো চিন্তা থাকবে না। তুমি এই বাঁশের নৌকা দিয়ে নদীতে মাছ ধরতে পারবে। এরপর টোনা সেই বাঁশের নৌকা নদীতে নিয়ে যায় আর নদীতে জাল ফেলতে থাকে। কি, জলে তো একটা মাছও উঠলো না। মেয়েরা আমার জন্য এত কষ্ট করলো, যদি জলে মাছ না ওঠে তবে তো সব কষ্ট বৃথা হয়ে যাবে। এসব বলে টোনা আবারও নদীতে জাল ফেলে, কিন্তু এবারও তার জালে একটা মাছও ওঠে না। টোনা হতাশ না হয়ে বারবার নদীতে জাল ফেলতে থাকে। মনে হচ্ছে এবার জালে ভারী কিছু আটকা পড়েছে, তুলে দেখি তো। এ কি, এটা তো মাটির কলস। কলসটার মুখটা খুলে দেখি কলসে সোনা দানা আছে কিনা। এ কি, এই কলসে তো কিছুই নেই। আমাকে সাহায্য করো, আমাকে ফেলে দিও না, আমাকে সাহায্য করো। আরে আরে, কে কথা বলছে এভাবে? কলসির নিচে সাদা কিছু একটা দেখা যাচ্ছে। আমি পড়ি, আমাকে একটা তান্ত্রিক এখানে বন্দি করে রেখেছে। তুমি আমাকে এখান থেকে মুক্ত করো, বিনিময়ে তোমাকে সোনা দানা টাকা পয়সা দিয়ে সাহায্য করব। বলো তুমি কি চাও, আমি তোমাকে তাই দিব। আমার টাকা পয়সার প্রয়োজন আছে ঠিকই, কিন্তু তার থেকেও তোমার এখান থেকে মুক্ত হওয়া বেশি প্রয়োজন। তুমি তো এখানে অনেক কষ্টে আছো, তুমি আমাকে বলো কি করে তুমি এখান থেকে মুক্ত হতে পারবে। তুমি অনেক ভালো আর সৎ পাখি, তুমি নিজের স্বার্থের কথা না ভেবে আমার মুক্তির কথা ভেবেছো। তুমি আমাকে মুক্ত করতে পারবে, তুমি মনে মনে প্রার্থনা করো, তবেই আমি মুক্ত হব। তান্ত্রিক বলেছিল যদি কেউ বিনা স্বার্থে আমার মুক্তির কথা বলে তবে আমি মুক্ত হব। তোমার জন্য আমি মুক্ত হয়েছি, বলো তোমার কি চাই। আমার তেমন কিছু চাই না, তুমি শুধু আমাকে আশীর্বাদ করো, আমি যেন পরিশ্রম করে সততার সাথে আমার পরিবারকে নিয়ে সুখে থাকতে পারি, আমার তিন কন্যাকে পড়াশোনা করাতে পারি। সত্যি তোমার সততা আমায় মুগ্ধ করেছে, আমি তোমাকে আশীর্বাদ করছি। তুমি নদীতে জাল ফেললে কখনো নিরাশ হবে না, তোমার জাল সব সময় মাছে পরিপূর্ণ থাকবে, আর তোমার বাঁশের নৌকা কখনো ভাঙবে না, মজবুত আর তরতাজা থাকবে। আর টোনা নদীতে জাল ফেলতেই তার জাল ভর্তি মাছ ওঠে। কত মাছ, এবার আমার আর কোনো অভাব থাকবে না, আমার মেয়েরাও ঠিকভাবে পড়াশোনা করতে পারবে। এরপর থেকে টোনা নদীতে মাছ ধরে আর সে মাছ বাজারে বিক্রি করত, আর মাছ বিক্রি করে টোনার সংসার খুব ভালোভাবেই চলতো। আমার সৎ মেয়ে পৃথিবী থেকে বিদায় নিবে, আমার চিরশত্রু আমার পথের কাটা জল ছাড়া থাকতে থাকতে কিছুক্ষণের মধ্যে শেষ হয়ে যাবে। এবার দেখি জল রাজা, তুমি আমাকে কার দেখাশোনা করতে বলো। জলপরি হাসতে হাসতে নদীর পানিতে ডুব দেয়, আর দেখতে দেখতে বেশ কিছুক্ষণ কেটে যায়, কিন্তু জলকন্যার জ্ঞান ফিরে আসে না, কেননা দুষ্টু জলপরি তাকে জাদু বেশে অজ্ঞান করে রেখেছিল। এই জলকন্যা নদীর উপরে এভাবে অজ্ঞান হয়ে পড়ে আছে কেন? আর কিছুক্ষণ পানি ছাড়া থাকলে হয়তো এই জলকন্যা মরে যাবে। না না, আর দেরি করলে চলবে না, এক্ষুনি প্রকৃতি কন্যাকে গিয়ে সব কথা বলতে হবে। এরপর টুনি তাড়াহুড়ো করে বনের ভিতরে এক ঘাসফুল বাড়িতে চলে যায়, যেখানে প্রকৃতি কন্যা বাস করত। আর
আর টুনি প্রকৃতি কন্যাকে জলকন্যার কথা খুলে বলে। আর প্রকৃতি কন্যার সাথে সাথে নদীর পাড়ে চলে আসে। আর তার জাদু শক্তি দিয়ে জলকন্যার জাদুবশ কাটিয়ে দেয়। আর জলকন্যা তখনই তার জ্ঞান ফিরে পায় আর এক লাফে নদীতে নেমে যায়। কে তুমি? তুমি আমার প্রাণ বাঁচালে, তা না হলে আজ আমি পানিতে থাকতে না পেয়ে মরেই যেতাম। আমি হলাম প্রকৃতি কন্যা, আর টুনি হলো আমার বন্ধু। এই বনে যত পাখি আছে ওরা সবাই আমার বন্ধু। আজ তুমি টুনির জন্যই প্রাণে বেঁচে গেছো, ও আমাকে এখানে নিয়ে এসেছে। তার মানে তোমরা দুজন মিলে আমাকে বাঁচিয়েছো। তোমাদের এই উপকারের কথা আমি কখনো ভুলবো না। আজকে থেকে আমিও তোমাদের বন্ধু। বিদায় বন্ধু। এ কথা বলে জলকন্যা নদীতে ডুব দেয়। আর জলকন্যাকে ফিরে আসতে দেখে জলপরি অবাক হয়ে যায়। এ কি, ও ফিরে এলো কিভাবে? ধুর, হাজার চেষ্টা করে ওকে আমি সরাতে পারি না। যেভাবেই হোক বেঁচে ফিরে আসে। কি আর করার, আবার ওর দেখাশোনার দায়িত্ব নিব। প্রকৃতি কন্যা, পাশের বনে নাকি অনেক বিপদ, তাই ওদের তোমার খুব প্রয়োজন। কালুর কথা শুনে প্রকৃতি কন্যা পাশের বনে চলে যায়। আর টুনিও কলসিতে পানি নিয়ে বাড়িতে চলে যায়। এবার তোদেরকে কে বাঁচাবে রে টুনি? মিথ্যে বলে প্রকৃতি কন্যাকে পাশের বনে পাঠিয়ে দিয়েছি। এখন আমি বাদে তোরা সবাই ডাইনি পরির শিকার হয়ে যাবি। আর কিছুক্ষণ পর বনে আসে এক ভয়ঙ্কর ডাইনি পরী। এই বাড়িতে শুধু একটা পাখি ছানা, একে খেলে তো আমার পেটের কোণাটাও ভরবে না। তাই না বড়, তবে একে খেতে ভারী মজাদার হবে। এরপর ডাইনি পরী হাসতে হাসতে কবুতর ও সুখীর মেয়েকে নিয়ে চলে যায়। কবুতর, ওই ডাইনি পরী যে আমাদের মেয়েকে নিয়ে চলে যাচ্ছে। আমরা এমন হতভাগা মা বাবা যে নিজের মেয়েকে বাঁচানোর চেষ্টা পর্যন্ত করতে পারলাম না। ওই ডাইনি যে অনেক ভয়ঙ্কর সুখী, ওর চোখের সামনে আমরা থাকলে ও যে আমাদেরকেও রেহাই দিত না। এবার বুঝি আমাদের বন পাখি শূন্য মরুভূমি হয়ে যাবে। ওই ডাইনি একবার যখন এসেছে তখন আর কেউ আমাদের বাঁচাতে পারবে না। পারবে কবুতর, পারবে। আর সে হলো প্রকৃতি কন্যা। চলো কবুতর, এক্ষুনি আমাদের প্রকৃতি কন্যার কাছে যেতে হবে। এরপর কবুতর ও সুখী প্রকৃতি কন্যার বাড়িতে চলে যায়। আর সেখানে গিয়ে প্রকৃতি কন্যাকে দেখতে না পেয়ে ফিরে চলে আসে। আর পথে টুনির সাথে তার দেখা হয়ে যায়। এ কি সুখী দিদি, তোমরা দুজন এভাবে কাঁদতে কাঁদতে কোথা থেকে এলে বলো তো? সুখী ও কবুতর টুনিকে সব কথা খুলে বলে। তাহলে তো আমাদের বনে অনেক বিপদ হয়ে আসছে। শোনো সুখী দিদি, এক্ষুনি আমাদেরকে ডাইনি পরি বনে আসার খবরটা সবাইকে জানিয়ে দিতে হবে। তা না হলে আমরা কেউ বেঁচে থাকবো না। আমাদের সবাইকে পালিয়ে পাশের বনে যেতে হবে। ঠিক বলেছিস রে টুনি, চল আমরা সবাইকে খবরটা জানিয়ে দেই। এরপর টুনি, কবুতর ও সুখী মিলে বনের সবাইকে খবর দিতে চলে যায়। এসব তোরা কি বলছিস? আমাদের বনে ডাইনি পরি এসেছে? ওরে বাবা রে, এবার আমাদের বন থেকে পালাতে হবে। আজ রাতের অন্ধকারে আমরা নদী পথে পাশের বনে যাব, কিন্তু সাবধান, আমরা যে পালিয়ে যাচ্ছি এ কথা ডাইনি পরি যেন জানতে না পারে। এদিকে কালু ও কাকুলি সেই ডাইনির গুহায় চলে যায়। একই, তোরা এ সময় কেন এসেছিস? কোনো খবর এনেছিস নাকি? শুধু খবর নয় গো, একেবারে তাজা খবর। আজকে রাতের আধারে বনের সবাই নদীপথ দিয়ে পালিয়ে যাবে, যাতে তুমি ওদেরকে ধরতে না পারো। তাই নাকি? তা ওরা আমার ভয়ে পালিয়ে যাবে? আমার হাত থেকে পালানো এত সহজ নাকি? আমি ওদের সব কটাকে একসাথে ধরে ফেলবো। ডাইনি পরি, আমরা যে তোমাকে এত ভালো একটা খবর দিলাম, এজন্য তুমি আমাদেরকে কিছু দিবে না? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই দেব। এরপর ডাইনি পরি জাদু করে অনেকগুলো ফল এনে কালু ও কাকুলিকে খেতে দেয়। তোরা আপাতত এগুলো খেতে থাক, রাত হতে আর বেশি দেরি নেই। আজ রাতে আমি তোদেরকে বিশাল বড় উপহার দিব। এরপর দেখতে
দেখতে রাত হয়ে যায়। এদিকে বনের পাখিরা যে যার প্রয়োজনীয় সামগ্রী নিয়ে নদীর ঘাটে চলে যায়। ঠিক তখনই সেখানে ডাইনি পড়ে এসে যায়। কোথায় পালাবি? কেউ পালাতে পারবি না। আজ তোদেরকে একসাথে আমার গুহায় নিয়ে যাব, আর গরম তেলে ভেজে কুড়মুড়িয়ে খাবো। এই কথা বলে ডাইনি পরি পাখিদের ধরার জন্য এগিয়ে যায়। ঠিক তখনই নদী থেকে জলকন্যা ভেসে ওঠে আর নদীর উপরে জাদু করে দুটো নৌকার বাড়ি বানিয়ে দেয়। ভয় পেও না টুনি, তুমি সবাইকে নিয়ে আমার দুই নৌকার বাড়িতে চলে এসো। এই জলকন্যা, তোর এত বড় সাহস! তুই আমার শিকারদেরকে রক্ষা করিস? তবে আজ ওদের নয়, তোকে আমি শেষ করব। ওরে বাবারে! এই জলকন্যার শক্তির সাথে আমি পেরে উঠবো না। পালাই বাবা, নিজের জীবন নিয়ে পালাই। এরপর ডাইনি পরি ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যায়। এ কি, তুমি এসেছো? আর আমরা সেই কখন থেকে আমাদের উপহারের আশায় বসে আছি। এবার দাও তো, আমাদের উপহার দাও। অপহার নিবি তোরা? শোন, ওদেরকে তো জলকন্যা বাঁচিয়েছে, কিন্তু তোদেরকে কে বাঁচাবে? মানে এসব তুমি কি বলছো? মানে এটাই, এখন আমি তোদেরকে খাবো। মূর্খ পাখি, লোভে পড়ে আমার সাথে বন্ধুত্ব করেছে, কিন্তু এটা তারা জানে না, ডাইনি কখনোই পাখিদের বন্ধু হতে পারে না। লোভী, লোভী। কালু, এই কালু, বাঁচতে চাইলে পালাও। এরপর কালু ও কাকুলি ডাইনি পরীর গুহা থেকে পালিয়ে যায়। ডাইনিও তাদের পেছন পেছন চলে যায়। অন্যদিকে কালু কাকুলি নদীর ঘাটে চলে যায় আর তাদেরকে জলকন্যার কাছে যেতে দেখে ডাইনি ঘুরে চলে যায়। এ কি কালু দাদা, তোমরা এতক্ষণ কোথায় ছিলে আর আমাদের সাথে আসোনি কেন? টুনি রে, আমরা লোভে পড়ে ডাইনির সাথে বন্ধুত্ব করেছিলাম আর প্রকৃতি কন্যাকে মিথ্যে বলে পাশের বনে পাঠিয়ে দিয়েছিলাম, যাতে ডাইনি পরি তোদেরকে কোনো বাধা ছাড়াই ধরতে পারে। কিন্তু ডাইনি তোদেরকে খেতে না পেরে আমাদেরকে তাড়া করেছে। তোরা আমাদেরকে বাঁচা টুনি, আমরা অনেক বড় অন্যায় করে ফেলেছি, তোরা আমাদেরকে মাফ করে দে। তুমি আমাকে মিথ্যে কথা বলেছো কালু। আজ তোমার মিথ্যের জন্য এতগুলো নিষ্পাপ প্রাণ বিপদে পড়ে গিয়েছিল। এর শাস্তি তোমাদের দুজনকে পেতেই হবে। আজ থেকে তোমরা রোজ আমাদেরকে রান্না করে খাওয়াবে, এটাই হলো তোমাদের শাস্তি। তোমাকে অনেক ধন্যবাদ জলকন্যা। আগে প্রকৃতি কন্যা সবসময় আমাদের বনবাসীকে বিপদ থেকে রক্ষা করত, কিন্তু এখন থেকে জলকন্যাও আমাদের আরেকজন বন্ধু, যে আমাদেরকে বিপদ থেকে বাঁচাবে। কাকুলি দিদি, কোথায় যাচ্ছ? আমি কোথায় যাচ্ছি সেটা তোকে কেন বলবো? আর তোর এই স্বভাবটা গেল না, কাউকে দেখলেই বলে বসিস কোথায় যাচ্ছে। আমি কেন? কারোর সাথে দেখা হলে সবাই তো এই কথাই জিজ্ঞেস করে। তোমার সাথে কথা বলাই আমার ভুল হয়েছে। সামান্য একটা কথার জন্য কতগুলো কথা শোনালে। এই কানে ধরে বলছি, আর কখনো আমি তোমার সাথে কথাই বলবো না। যা যা, তুই কথা না বললে আমার তাতে বয়েই গেছে। যত সব। আমি যাচ্ছি মানুষের রাজ্যে শস্যদানা আনতে, ওকে বললে কুকুরের মতো আমার সাথে যেতে চাইবে। এসব বলে কাকুলি মানুষের রাজ্যে যাওয়ার উদ্দেশ্যে উড়তে থাকে। আর উড়তে উড়তে সে মানুষের রাজ্যে পৌঁছে যায়। ওইটা একটা মানুষ দাদা খাবার খাচ্ছে, আমি বরং ওখানে যাই। দাদা, তুমি বুঝি পাখিদের শিকার করো, তাই না? বাহ, মেঘ না চাইতে বৃষ্টি পাওয়ার মতো আমার সাথে হতে যাচ্ছে। শিকার ধরতে না যেতেই শিকার আমার কাছে ধরা দিতে এসেছে। দাদা, আমাকে শিকার করো না, তাহলে আমি তোমাকে শিকার ধরে দিতে সাহায্য করতে পারবো না। তুমি যদি আমাকে প্রতিদিন খাবার খেতে দাও, তাহলে আমি তোমাকে শিকার ধরিয়ে দিব। সত্যি বলছিস? আচ্ছা ঠিক আছে, তুই এই খাবারগুলো খেয়ে নে, তারপর আমি তোর সাথে শিকার ধরতে যাব।
এরপর কাকুলি গপ গপ করে খাবারগুলো খেতে থাকে আর খাওয়া শেষ করে রহিম শিকারীকে নিয়ে তাদের বনে ফিরে আসে। দাদা, তুমি এখানে থাকো আর আমি শিকারকে ভুলিয়ে ভালিয়ে এখানে নিয়ে আসছি। আচ্ছা ঠিক আছে, তবে তাড়াতাড়ি আসবি কিন্তু। টিয়ে, টিয়ে, বাড়িতে আছিস? টিয়ে তো বাড়িতে নেই। যেখানেই থাক না কেন, আগে টিয়েকেই ধরিয়ে দিতে হবে, নয়তো আমাকে শত্রু মনে করে সবাইকে আমার সাথে যেতে নিষেধ করে দিবে। টুনি, টুনি, টিয়েকে দেখেছিস? টিয়ে তো পুকুরে গোসল করতে গেছে। সকালে নাকি টিয়ের সাথে খারাপ ব্যবহার করেছো, এখন আবার ওর খোঁজ করছো কেন? এজন্যই তো টিয়েকে খুঁজছি, ক্ষমা চেয়ে নিব। ঠিক আছে টুনি, যাই রে। টিয়ে, টিয়ে বোন, আমাকে ক্ষমা করে দে। তখন তোর সাথে খারাপ ব্যবহার করা আমার উচিত হয়নি। তুমি তো তোমার ভুল বুঝতে পেরেছো, তাই আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি। ক্ষমা এভাবে চাইতে হবে না কাকুলি দিদি। মানুষের রাজ্যে গিয়েছিলাম, সেখানে অনেক শস্যদানা পড়ে আছে। তুই যদি খেতে চাস তাহলে এক্ষুনি আমার সাথে চল। কতদিন হলো শস্যদানা খাই না। আচ্ছা ঠিক আছে দিদি, চলো। এরপর কাকুলি টিয়েকে মিথ্যে বলে মানুষের রাজ্যে যাওয়ার জন্য উঠতে থাকে। আর রহিম শিকারীর কাছে যেতেই কাকুলি দাঁড়িয়ে পড়ে। টিয়ে, তুই এখানে একটু দাঁড়া, আমি একটু ঝোপে আড়াল থেকে পটি করে আসছি। ওই তো শিকার চলে এসেছে, এবার চুপি চুপি ওর কাছে গিয়ে ধরে ফেলি। আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে। কাকুলি দিদি, শিকারীর হাত থেকে আমাকে বাঁচাও। যে তোকে ধরিয়ে দিতে সাহায্য করেছে তাকেই তুই বাঁচাতে বলছিস? চিৎকার করে কোনো লাভ নেই, এখন থেকে খাঁচায় বন্দি হয়ে থাকতে হবে। এরপর রহিম টিয়েকে নিয়ে সেখান থেকে চলে যায়। আর এভাবেই কাকুলি আরো পাখিদের শিকারের হাতে ধরিয়ে দেয়। এভাবেই দুদিন কেটে যায়। কবুতর তো দেখছি আজও বাড়িতে ফিরলো না। জানি না কবুতর কোন বিপদে পড়লো। বনের সব পাখিদের জিজ্ঞাসা করতে হবে। টুনি, কবুতরকে দেখেছিস? কাল সকালে জঙ্গলে ফল কুড়াতে গেছে, কিন্তু আজও সে বাড়িতে ফিরছে না। কি বলছো এসব? টিয়েকেও দুদিন থেকে বাড়িতে দেখছি না। সবাই তাহলে কোথায় গেল? জানি না, জঙ্গলে গিয়ে কেউ হিংস্র প্রাণীর হাতে পড়লো কিনা। চলো আমরা চুপি চুপি গিয়ে জঙ্গলের কোনো উঁচু গাছে গিয়ে দেখি আসলে ঘটনাটা কি হচ্ছে। হ্যাঁ টুনি, চল। মা টুকি, তুই পারুলের কাছে গিয়ে খেলা কর। পারুল বাড়িতে একাই খেলা করছে। আচ্ছা ঠিক আছে মাসি। এরপর টুনিও সুখী সেখান থেকে চলে যায়। আর টুকি সুখীর বাড়ির দিকে আসতে থাকে। পারুল তো দেখছি কাকুলি মাসির সাথে কোথায় জানি যাচ্ছে। আয় পারুল, দাঁড়া, আমিও তোর সাথে যাব। এভাবে টুকি ডাকতে ডাকতে তাদের পিছু পিছু যেতে থাকে। আর তারা টুকির কথা না শুনতে পেয়ে উঠতেই থাকে। এবং এক পর্যায়ে কাকুলি শিকারের কাছে গিয়ে দাঁড়িয়ে পড়ে। এটা তো একটা শিকারি মানুষ। কাকুলি মাসি, তুমি আমাকে এখানে নিয়ে আসলে কেন? আরে, শিকারের বাড়িতে তো দাওয়াত খেতে যাচ্ছি। দাদা, পারুলকে নিয়ে যাও, আর আমি পটি সেরে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে। তার মানে শয়তান কাকুলি মাসি এভাবে সব পাখিদের শিকারের হাতে চলে দিচ্ছে। নাকি এক্ষুনি সবটা জানাতে হবে? এরপর টুকি তাড়াতাড়ি জঙ্গলের উদ্দেশ্যে উঠতে থাকে। আর উঠতে উঠতে সে টুনি ও সুখীর কাছে পৌঁছে যায় এবং তাদের সব কথা খুলে বলে। শয়তান কাকুলি এত বড় অন্যায় কাজ করছে আর আমরা তা বুঝতেই পারিনি। টুনি, তাড়াতাড়ি সবাইকে শিকারীর হাত থেকে আগে বাঁচাতে হবে, নয়তো শিকারী সব পাখিকে বিক্রি করে দিবে। হ্যাঁ সুখী দিদি, সেটা আগে করতে হবে, তারপর কাকুলিকে উচিত শিক্ষা দেয়া যাবে। চলো আমরা মানুষের রাজ্যে রিমাদিদের কাছে যাই। টুনি, হঠাৎ তোমরা আমার বাড়িতে কি মনে করে আসলে? আর বলো না দিদি, আমাদের বনের কিছু পাখি যে বড় বিপদে পড়েছে। তারপর টুনি রিমাকে সব কথা খুলে বলে। ওই শিকারী তো দেখছি খুব খারাপ। চিন্তা করো না, আমি তোমাদের সাহায্য করছি। আমার সাথে শিকারীর বাড়িতে চলো। রহিম দাদা, রহিম দাদা,
এই পাখিদের তুমি এক্ষুনি ছেড়ে দাও। ছেড়ে দেবো মানে? আমি কি তোর খেয়ে পড়ে বাঁচি নাকি যে তোর কথায় পাখিদের ছেড়ে দেবো? বুঝেছি, তোমাকে বুঝিয়ে কোনো লাভ নেই। এক্ষুনি সবটা পুলিশকে জানাতে হবে। পুলিশ যখন জেলে নিয়ে গিয়ে ইচ্ছে মতো মারবে, তখন উচিত শিক্ষা হবে। কারণ থানা থেকে বলা আছে বনের পাখিদের ধরা নিষেধ। পাখিরা হলো বনের সৌন্দর্য। না না রিমা, থানায় কোনো কিছু জানিও না। আমি এক্ষুনি সবাইকে ছেড়ে দিচ্ছি, আর কখনো আমি পাখিদের শিকার করব না। এসব বলে রহিম সবাইকে মুক্ত করে দেয়, আর সবাই মুক্ত হয়ে খুব খুশি হয়ে যায়। দিদি, তোমাকে অনেক ধন্যবাদ। তোমার জন্য আমরা সবাই মুক্ত হতে পারলাম। ধন্যবাদ দিতে হবে না পাখি। কেউ বিপদে পড়লে তাকে সাহায্য করা সবার দায়িত্ব। চলো সবাই, এবার কাকুলিকে শিক্ষা দিব। কবুতর দাদা, কাকুলি যেমন আমাদের খাঁচায় বন্দি করেছিল, তেমন আমরাও কাকুলি দিদিকে খাঁচায় বন্দি করব। হ্যাঁ হ্যাঁ, টিয়া একদম ঠিক কথা বলেছে। চলো আমরা গাছে ডাল দিয়ে একটা খাঁচা বানাই। এরপর সবাই জাল কুড়িয়ে খাঁচা বানানোর কাজ শুরু করে দেয়, আর এক পর্যায়ে তারা সুন্দর একটি খাঁচা বানিয়ে ফেলে। তারপর সবাই মিলে খাঁচা নিয়ে কাকুলির বাড়িতে চলে আসে। কাকুলি দিদি, ও কাকুলি দিদি, বাইরে এসো, আজ তোমাকে দাওয়াত খেতে নিয়ে যাব। এ কি, তোরা সবাই আমার বাড়িতে? আর টিয়ে, তুই এখানে? আমাদের দেখে খুব অবাক লাগছে, তাই না? তুই খুব ভালো অভিনয় করতে পারিস। এখন আমরা তোকে অভিনয় করে দেখাবো। এরপর সবাই মিলে কাকুলিকে ধরে খাঁচায় বন্দি করে। আমাকে ছেড়ে দাও, আমি আর কখনোই এমন অন্যায় কাজ করব না। এবারের মতো আমাকে ক্ষমা করে দাও। তোমার মতো খুনি পাখির কোনো ক্ষমা নেই। আজ থেকে এই খাঁচায় তুমি বন্দি থাকবে, আর একবেলা করে খাবার দেয়া হবে। এটাই তোমার শাস্তি। নতুন নতুন পায়রাগুলি ছোটন বেঁধেছে, দুই ধারে দুই রুই কাতলা ভেসে উঠেছে। হেই, নতুন নতুন পায়রাগুলি ছোটন বেঁধেছে, দুই ধারে দুই রুই কাতলা ভেসে উঠেছে। কোথায় রুই আর কোথায় কাতলা? তুমি তো দেখছি এখানে বসে সময় নষ্ট করছো, কাজ ফাঁকি দেওয়ার জন্য, তাই না? আমাকে কি তুমি বোকা পেয়েছো নাকি? অলসের রাজা অলস, দাঁড়াও দেখাচ্ছি মজা। তোমার সমস্যাটা কি বলো তো? তুমি কি সারাদিন এভাবে বিছানায় পড়ে পড়ে ঘুমাবে নাকি? তাই বলে তুমি আমার গায়ে জল দিবে? আমার সুন্দর স্বপ্নটাকে দুঃস্বপ্ন বানিয়ে দিবে? বড্ড ভয় পেয়েছিলাম। যত সব। কি সারাদিন পড়ে পড়ে ঘুমাবে আর উল্টাপাল্টা স্বপ্ন দেখবে? তোমার সমস্যাটা কি বলো তো কালু? তুমি কি এখন ভালো ভালো কাজে যাবে, নাকি ছেলের সামনে তোমাকে ধরে উধুম কেলানি দিব? এই রে, না না বউ, তার আর দরকার নেই। পলাশ হলেও আমার সম্মান আছে। তবে মানে বউ, আজ কাজে না গেলে হয় না? আসলে আজ না। চুপ করো, একদম অজুহাত দেখাবে না, এই বলে দিলাম। ঘরে কোনো খাবার নেই, তুমি কি ভালোই ভালো কাজে যাবে নাকি? কাকুলি কাক রাগে গজগজ করতে করতে কালু কাককে মারার জন্য জগ তুলতে কালু কাক ফুরুত করে উড়ে চলে যায়। আরে কালু যে, কোথা থেকে এভাবে উড়ে এলি বলতো? আর এভাবে হাঁপাচ্ছিসই বা কেন? ঘটনাটা কি? ঘটনা খুবই জটিল। আমি আরাম করে একটু ঘুমাচ্ছিলাম, অমনি বউ কাজে পাঠানোর জন্য রীতিমতো হুমকি দিল। প্লিজ বন্ধু, আমাকে একটা কাজ দে। আজ কাজ করে বাজার করে বাসা না গেলে যে বউ আমার রক্ষে রাখবে না। বুঝতে পেরেছি, তবে তোকে আর কি কাজ দেব? আয়, তুই না হয় এই কাঠগুলোই কেটে দে। আমি যাচ্ছি আরো কাঠ আনতে। এসব কাঠ বিক্রি করে না হয় তোকে টাকা দিব। ওরে বাবারে, এত মোটা মোটা কাঠ কাটতে হবে? বুঝেছি, এই বউয়ের চক্করে আমার জীবনটাই বরবাদ। কালু হতাশ হয়ে কুঠার হাতে নেয় আর কাঠ কাটতে শুরু করে, আর কবুতর কাঠ আনতে চলে যায়। তখনই কালুর মাথায় কুবুদ্ধি আসে, আর কালু কবুতরের কেটে রাখা কাঠগুলো জড়ো করে বাঁধে, আর সেই কাঠগুলো নিয়ে কালু চলে যায়। বোকা কবুতর ভেবেছে আমি পরিশ্রম করে কাঠ কাটবো। যেখানে এতগুলো কাঠ কবুতর নিজেই কেটে রেখেছে, সেখানে তো আমার কাঠ কাটার প্রশ্নই আসে না। এই কাঠগুলো বিক্রি করলেই আমি বেশ কিছু দিনের বাজার করতে পারবো।
কি হলো টুনি, তাড়াতাড়ি আমাকে দুটো লুচি প্যাকেট করে দে তো। ছানা দুটো গরম গরম লুচি না পেলে আবার ভীষণ জেদ করবে। দিচ্ছি দিচ্ছি দাদা, একটু সবুর করো। দে দে টুনি, আমাকেও 5টা লুচি দে তো দেখি। তোর হাতের লুচির অনেক প্রশংসা শুনেছি। আজ হাতে কিছু টাকা আছে বলে আমিও তোর দোকানে লুচি কিনতে এসেছি। বাবা, তোমার তো ভালোই উন্নতি হয়েছে কালু দাদা। তো আজকাল আয় রোজগার করছো নাকি আলসেমি ছেড়ে? তুই যে আমাকে কি ভাবিস না টুনি। শোন, এই কালু অলস হলেও টাকার অভাব নেই। এবার তাড়াতাড়ি লুচি দে তো দেখি। এরপর টুনি লুচি প্যাকেট করে একে একে তোতা আর কালুকে দেয়। আর লুচি নিয়ে কালু আর তোতা চলে যাওয়ার পরেই কবুতর রাগে গজগজ করতে করতে সেখানে চলে আসে। কি গো কবুতর দাদা, রাগে এমন ফোঁসফোঁস করছো কেন? কি হয়েছে বলো তো? আগে আমাকে দুটো লুচি দে তো। তোর হাতের লুচি খেয়ে আগে মেজাজ ঠান্ডা করি, তারপর না হয় কালুর অপকর্মের কথা তোকে বলবো। কালুকে কাজ দেওয়াটাই আমার ভুল ছিল। কবুতর রাগে ফোঁসফোঁস করতে থাকে আর টুনি দ্রুত লুচি ভেজে কবুতরকে 2টি লুচি খেতে দেয়। আর কবুতর লুচি খেতে খেতে কালুর অপকর্মের কথা টুনিকে খুলে বলে। আহারে, সুখী দিদি একা একা কত কষ্ট করছে। সুখী দিদি, একা একা কাজ করছো কেন বলো তো? তোমার কি কষ্ট হচ্ছে না? কষ্ট হলে কি আর করবো বল কালু, আমাকে সাহায্য করার মতো যে কেউ নেই, ছানাটাও তো ছোট। কেউ নেই বলছো কি দিদি? এই তো তোমার চোখের সামনে আমি দাঁড়িয়ে আছি। আমি তোমাকে সাহায্য করব সুখী দিদি। কাজ করতে করতে তো হাঁপিয়ে উঠেছো। যাও, তুমি একটু জল খেয়ে এসো, আমি তোমার সবজি তুলে দিচ্ছি। তুই সত্যি বলছিস কালু? তোর কথা শুনে বড্ড স্বস্তি পেলাম। সত্যি আমার বড্ড তেষ্টা পেয়েছে। যাই তবে আমি একটু জল খেয়ে আসি। তুই সবজি তোল আর আমি এক্ষুনি আসছি। সুখীর কথা মতো কালু সবজি তুলতে শুরু করে আর সুখী নিশ্চিন্ত মনে জল খেতে চলে যায়। সুখীকে চলে যেতে দেখে কালু কাক সুখীর তুলে রাখা সব সবজি নিয়ে চলে যায়। আহা, কি সুন্দর বন, কি সুন্দর তার পরিবেশ। আমি ভীষণ মুগ্ধ হয়ে গেলাম। উফ, এই বনে আমি আগে কেন আসিনি? বনটা এত সুন্দর কেন? তুমি সত্যি বলছো সুন্দরী পাখি, আমাদের বনটা ঠিক তোমার মতোই সুন্দর। তবে এই বনের পাখিগুলোও খুব ভালো। দেখোই না, তোমাকে কষ্ট করে ফল বইতে দেখে আমি তোমাকে সাহায্য করতে এলাম। তাই নাকি? তুমি সত্যি আমাকে সাহায্য করতে এসেছো? তবে আবার বলছি কি গোলাপি পাখি, তুমি তোমার ফলের ঝুড়িটা আমাকে দাও। আমি তোমার ঝুড়ি পৌঁছে দিচ্ছি, দাও দাও। এ কি, তুমি আবার হা করে তাকিয়ে থাকলে কেন বলো তো? তুমি সামনে যাও, আমি তোমার পিছু পিছু যাচ্ছি। আমি তো আর তোমার গন্তব্য জানি না। সেটাও ঠিক, তবে আমি যাচ্ছি, তুমি এসো কেমন? কি ব্যাপার, আমি তোমার কোনো সাড়া পাচ্ছি না কেন? কোথায় তুমি? হে কি, আমার ফলের ঝুড়ি নিয়ে ওই বজ্জাত পাখিটা গেল কোথায়? আমি পাখির বেশে ছিলাম বলে আমাকে হয়তো বদমাশ পাখিটা চিনতে না পেরে আমার ফলগুলো নিয়ে পালিয়ে গেছে। আমার ফল নিয়ে পালিয়ে যাওয়া, এবার তো বদমাশ পাখিটার সম্পর্কে জানতে হচ্ছে। এরপর পরি চোখ বন্ধ করে আর তখনই কালু কাকের পুরো অতীত পরির সামনে ভেসে উঠতে থাকে। আরে কালু দাদা যে, অনেক দিন পর এলে তো, আজ আবার কোথায় বাটপারি করে টাকা এনেছো? তুই আবার কি যাতা কথা বলছিস? আমি আবার কোথায় বাটপারি করলাম? এসব কথা না বলে তুই তোর কাজ কর তো। আমি তো আমার কাজ করবই, তবে আমি তোমার অপকর্ম সম্পর্কে সব জেনেছি। কারো বাগানের সবজি, কারো কেটে রাখা কাঠ, সবই তো তোমার চক্করে ফিনিশ। ওরে বদমাশ পাখি, আমার ফল চুরি করে তুই কিনা এখানে এসে টুনির হাতের লুচি খাবি? দাঁড়া, তোকে দেখাচ্ছি মজা। এরপর পরি জাদু করে আর টুনি কালুর প্লেটে লুচি দিতেই এক একটা লুচি টিকটিকিতে পরিণত হয় আর কালু ও টুনি হতবাক হয়ে যায়। আরে আরে টুনি, কি হচ্ছে এটা? লুচিগুলো এমন টিকটিকি হয়ে যাচ্ছে কেন? আমি জাদু করেছি তাই। কি ভেবেছিস কালু, আমাকে বোকা বানিয়ে তুই ভালো থাকবি? কখনো না। আমি তোকে বিশ্বাস করে ফলগুলো দিয়েছিলাম, আর তুই কিনা আমাকে বোকা বানিয়েছিলি।
তবে তুমি সেই পাখি, কিন্তু পরি হলে কি করে? তবে কি আমি টুনির হাতে লুচি খেতে এসে ফেসে গেলাম? বাহ, তুই তো দেখি কথা শুনেই চিনতে পেরেছিস। আর পড়ি হইনি, আগে থেকেই পড়েছিলাম। মাঝখানে পাখির বেশ ধরে ফল সংগ্রহ করতে এসেছিলাম। তখন তোকে চিনতে না পারলেও এখন তোর সম্পর্কে সব জানি, তাই এবার তোকে শাস্তি পেতে হবে। না না পরি, দয়া করে তুমি আমাকে শাস্তি দিও না। আমি আর বাটপারি করব না। দয়া করে তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি কথা দিচ্ছি, এখন থেকে পরিশ্রম করে রোজগার করব, আর কাউকে বোকা বানাবো না। কালু অনুতপ্ত হলে পরি কালুকে ক্ষমা করে দেয়। দেখলে তো বন্ধুরা, অন্যায় করলে কোনো না কোনো ভাবে ধরা পড়তেই হয়। তাই আমাদের উচিত অন্যায় কাজ না করা। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প পেতে আমাদের পাশেই থেকো। আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। শয়তান শিয়াল, তুই আমার মেয়েটাকে মেরে ফেললি। আজ তোকে আমি ছাড়বো না। সন্তান হারা মায়ের রাগ তুই জানিস না। আমার মেয়েকে মারার প্রতিশোধ আমি নিবই নিব। হারামজাদি বিউটি, তুই আমাকে মারবি? এই বনের সব থেকে শক্তিশালী হলাম আমি। এই বনে সব পাখির ছানাকে খেয়ে আমি সাবার করে ফেলবো। আর তুই এসেছিস তোর মেয়ের মৃত্যুর প্রতিশোধ নিতে। দেখ হারামজাদি, তোকে আমি কি করি। শিয়াল বিউটির উপর ঝাঁপিয়ে পড়ে আর ঘাড় মটকায় আর মেরে ফেলে বিউটির মাংস টেনে টেনে খেতে থাকে। বড় পাখিদের খেতে তেমন স্বাদ নেই, কিন্তু বিউটি যে আমার পেছনে লাগতে এসেছিল। দেখ বিউটি, তোকে কিভাবে হত্যা করলাম। এই বনের সব পাখির ছানা আমি খেয়ে ফেলবো। আর যে কাজে আমাকে বাধা দিবে তাকেও মেরে ফেলবো। যাই, এবার বনের পাখিদের বাড়ির কাছাকাছি যাই, গিয়ে দেখি কোন পাখির ডিম থেকে ছানা বেরিয়েছে। যাই, দেরি করা যাবে না। এই কথা বলে শিয়াল বনের পাখিদের বাড়ির কাছাকাছি যায়। আরে, সামনের পাখির ঘরটা একটা ছানার কান্না শুনলাম মনে হয়। তার মানে ওই ঘরে কোনো ছানা জন্ম নিয়েছে। যাই তো, ওই ঘরে জানলাটা খোলা আছে, জানালা দিয়ে একটু উকি দিয়ে দেখি। কাঁদিস না মা, চুপ কর আর কাঁদিস না। হায় আমার ছানার কান্না যদি বাইরে থেকে শোনা যায়, তাহলে ওই দুষ্টু শিয়াল শুনতে পাবে। তবে যে আবার সর্বনাশ হয়ে যাবে। ওই শিয়ালের জন্য এই বনে কোনো পাখির ছানা বেঁচে থাকবে না। চুপ কর মা, চুপ কর, আর কাঁদিস না সোনা। আমি তো জেনেই গেছি টুনি, যে তোর ডিম ফুটে ছানা বেরিয়েছে। এবার কি হবে তোর ছানা যে এবার আমার পেটের খাবার হবে। কিছুতেই পারবি না ওই ছানাকে আমার হাত থেকে রক্ষা করতে। তুই কিছুতেই পারবি না। কি দুষ্টু শিয়াল, তুই আমার ঘরে জানালায় চলে যা বলছি এখান থেকে। আমার ছানার দিকে খবরদার চোখ দিবি না। তোর চোখ আমি তুলে নিব। আমার চোখ তুলে নিবি তুই? আজ তো তোর ছানাকে খাবোই খাবো। দেখি তুই কি করে তোর ছানাকে রক্ষা করতে পারিস। হায়, এই দুষ্টু শিয়াল জানালা ভেঙে ঘরে ঢুকলে তো মহা বিপদ হবে। কি করবো এবার আমি আমার ছানাকে নিয়ে? হ্যাঁ, পেয়েছি বুদ্ধি। এই কথা বলে টুনি ঘরের কোণায় রাখা এক কৌটা থেকে মরিচের গুঁড়া বের করে এনে জানালা দিয়ে শিয়ালের চোখে ছুঁড়ে মারে। আর সাথে সাথে মরিচের গুঁড়ায় শিয়ালের চোখ জ্বলতে থাকে। ওরে বাবা রে, চলে গেল, আমার চোখ চলে গেল। আমি আর চোখে কিছু দেখছি না কেন? শয়তান টুনি, আজ আমি চলে যাচ্ছি, কিন্তু মনে রাখিস আমি আবার আসবো। তোর ছানাকে আমি খাবোই খাবো। ওরে বাবা রে, এই কি মহা বিপদে পড়লাম আমি। শিয়ালের নজর যে পড়েছে আমার ছানার উপর। এখন আমি একে নিয়ে কোথায় পালাই? স্বামী মারা যাওয়ার পর আমার যাবার কোথাও জায়গা নেই। তুমি কি করি এখন আমি? এই টুনি, তখন তো খুব আমার চোখে মরিচের গুঁড়া দিয়েছিলি। এবার দেখ, আমি আমার সর্দারকে সাথে করে নিয়ে এসেছি।
তুই যদি তোর মেয়েকে আমার হাতে তুলে না দিস তবে তোর মেয়েকে খাওয়ার জন্য আমি আর আমার সর্দার দরজা ভেঙে ঘরে ঢুকবো। কি রে, এই শিয়াল তো আবার এসেছে, আবার বলছে ও সর্দারকে সাথে নিয়ে এসেছে। না, আমি বুঝতে পেরেছি এই শিয়ালের সাথে শক্তি দিয়ে আমি পারবো না। আমাকে বুদ্ধি দিয়ে কাজ করতে হবে, বুদ্ধি দিয়ে আমি আমার ছানাকে বাঁচাবো। এই তো ভালো পাখির মতো দরজা খুলে আমার সামনে বেরিয়ে এসেছিস। দে দে তোর মেয়েকে এবার আমাদের হাতে তুলে দে বলছি। শিয়াল দাদা, আমি বুঝতে পেরেছি তোমার সাথে আমি পারবো না। আমি ঠিক করেছি তোমাদের হাতে আমার মেয়েকে তুলে দিব, কিন্তু আজ নয়, কালকে। আজ একটু সারাদিন আমার মেয়েকে দু চোখ ভরে আমি দেখবো। দয়া করে এইটুকু সময় আমাকে দাও শিয়াল। ও আচ্ছা ঠিক আছে, তুই যখন রাজি হয়ে গেছিস তবে এটুকু সময় তোকে দেওয়াই যায়। আজ চলে যাচ্ছি, কাল সকালে আবার আসবো তোর বাড়িতে। কাল কিন্তু আর কোনো অজুহাত শুনবো না আমরা। এই কথা বলে শিয়াল তার সর্দারকে নিয়ে চলে যায়। সকাল তো হয়ে গেল, এদিকে শিয়াল আসারও সময় হয়ে গেছে। মারে শোন, ঘরের এই আলমারিটা দেখছিস না? এক্ষুনি তুই এই আলমারির মধ্যে ঢুকে চুপটি করে বসে থাকবি, কেমন? আমি না বলা পর্যন্ত বের হবি না, বুঝেছিস? ঠিক আছে মা, তুমি কোনো চিন্তা করো না। তুমি না বলা পর্যন্ত আমি একদম বের হব না এই আলমারি থেকে, কেমন? এই তো শিয়াল আসছে আমার মেয়েকে নেওয়ার জন্য। যাই যাই, এবার নাটক শুরু করি। কি রে টুনি, তোর কি হয়েছে? এভাবে মরা কান্না জুড়েছিস কেন? হ্যাঁ, কান্না থামিয়ে নিয়ে আয় তোর মেয়েকে, যা। খিদে জ্বালাচ্ছে, আমার প্রাণটা প্রায় চলে যাচ্ছে। কি বলবো আর দুঃখের কথা শিয়াল, তুমি এসে আমার মেয়েকে খাবে বলে কত যত্ন করে সাজাচ্ছিলাম আমার মেয়েকে। ঠিক তুমি আসার আগ মুহূর্তে আরেকটা শিয়াল ধরে নিয়ে গেছে আমার মেয়েকে। সে শিয়াল খাবে বলে, জানো? আর একটা শিয়াল? কি বলছিস তুই? আমার সর্দার ছাড়া তো এই বনে আর কোনো শিয়াল নেই। তুই মিথ্যে কথা বলছিস। তোর মেয়েকে নিশ্চয়ই ঘরে রেখেছিস, তাই না? চল চল, আমি ঘরের মধ্যে ঢুকে খুঁজে দেখবো তোর মেয়েকে। শিয়াল ঘরে যায় আর টুনির মেয়েকে খুঁজতে থাকে। আর সে দেখে ঘরে কোনো টুনি ছানা নেই। আমি মিথ্যে কথা বলছি না গো শিয়াল। টুনি যাকে একবার কথা দেয় সেই কথা টুনি রাখি। শোনো শিয়াল, আমি আমার মেয়েকে তোমার হাতে তুলে দিব। এত যে বলছিস তুলে দিবি তুলে দিবি, তা তোর মেয়েটা কোথায়? আর ওই শিয়ালটাই বা কোথায়? তোর মেয়েকে নিয়ে গেছে, বলতো কোথায় নিয়ে গেছে? ওর এত বড় দুঃসাহস আমার মুখের খাবার কেড়ে নেয়। ঠিক বলেছো, আমি ওকে বারবার বলেছি তোমার সাথে যেন পাঙ্গা না নেয়। শোনো, আমি জানি ওই শিয়াল আমার মেয়েকে কোথায় নিয়ে গেছে। তুমি চাইলে আমি সেখানে তোমাকে দিয়ে যাব। এক্ষুনি আমাকে তাহলে নিয়ে চল। আজই ওই শিয়ালকে মেরে ওর সাথে তোর মেয়েকেও চিবিয়ে খাবো আমি। আমার মতো এত শক্তিশালী শিয়ালের সাথে কেউ পারবে না, কেউ না। এরপর টুনি শিয়ালকে নিয়ে বনের গভীরে চলে আসে। আর একটা শুকনো গভীর কুয়োর সামনে এসে টুনি বলতে থাকে, এই যে শিয়াল, এই যে আমার মেয়েকে নিয়ে ওই শিয়ালটা এখানেই ঢুকে আছে। এই হারামজাদা, বেরিয়ে আয়, বেরিয়ে আয় বলছি আমার শিকারকে নিয়ে। আমার শিকার আমাকে ফিরে দিয়ে যা। কোথায় লুকিয়ে বসে আছিস? শিয়াল যখন কুয়োর পাশে ঝুঁকে ঝুঁকে এসব কথা বলছিল, ঠিক তখনই টুনি পেছন থেকে ধাক্কা দিয়ে শিয়ালকে কুয়োর মধ্যে ফেলে দেয়। একই একই টুনি, তুই আমাকে ধাক্কা দিলি। আমি আগে কুয়োর ভেতর থেকে উঠতে পারছি না কেন? আমাকে তোল, তোলে কুয়োর মধ্যে থেকে তুলি। শয়তান শিয়াল, এসব তো আমার সাজানো নাটক ছিল। আমার মেয়েকে কোনো শিয়াল নিয়ে যায়নি। আমার মেয়ে আমার বাড়িতে আছে। তোকে মারার জন্যই আমি এমন বুদ্ধি করেছি। এখন তুই আর এই কুয়ো থেকে কখনোই উঠতে পারবি না।
আর কোনো ছানাও খেতে পারবি না তুই। এ কথা বলে টুনি তার বুদ্ধি দিয়ে শিয়ালের হাত থেকে নিজের ছানাকে রক্ষা করে। এভাবে বুদ্ধিমতী টুনির জন্য বনের সব ছানারা শিয়ালের খাবার হওয়া থেকে বেঁচে যায়। তো বন্ধুরা, বুদ্ধির জয় সর্বদাই হয়, তাই আমাদের সব কাজ বুদ্ধি দিয়ে করা উচিত। আর আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাবা, আমার 1000 টাকা লাগবে, আমাকে এক্ষুনি 1000 টাকা দাও তো। এই নাও বাবা টাকা। আমার একমাত্র ছেলে টাকা চেয়েছে, আমি কি আর না দিয়ে থাকতে পারি? তোমার যখন টাকার প্রয়োজন হবে এভাবে আমাকে বলবে, আর আমি তোমাকে দিয়ে দিব। আচ্ছা ঠিক আছে বাবা, চেয়ে নেব। এখন আমি আসি, তবে আমার হাতে সময় নেই। এই বলে কনক টাকা নিয়ে সেখান থেকে চলে আসে আর মুন্নির ছেলে রকির কাছে আসে। রকি, এই দেখ 1000 টাকা এনেছি। আজ এই টাকা দিয়ে আমরা অনেক মজা করে মদ কিনে খাবো আর ডান্স করব। কত মজা হবে, তাই না বল? হ্যাঁ রে, অনেক মজা হবে। চল চল তাড়াতাড়ি মদের দোকানে যাই। মদের কথা শুনে যে আমার আর তর সইছে না। কি ব্যাপার, এটা কি দেখছি আমি? কনক, আমার মা যে বাড়িতে কাজ করে সেই মালিকের ছেলে তো কনক। মালিক হয়তো জানেই না যে তার ছেলে টাকা নিয়ে এভাবে মদ খেয়ে নষ্ট করে। আমি আজকে মায়ের সাথে যাবো আর সব কথা বলে আসবো। কি রে মা, তুই বাড়ি ফিরে আসলি যে? তুই না বললি আজ সারাদিন তোর বন্ধুদের সাথে খেলবি? হ্যাঁ চেয়েছিলাম তো, কিন্তু খেলতে যেতেই দেখলাম তোমার মালিকের ছেলে কনক আর মুন্নি মাসির ছেলে রকি মদ খাচ্ছে, বাজে জিনিস খাচ্ছে। তাই ভাবছি তোমার মালিককে সবটা জানাতে হবে, নয়তো কনক আরো খারাপ হয়ে যাবে। হ্যাঁ রে মা, তুই ঠিকই বলেছিস। মালিক তো জানে না তার ছেলে মদ খায়, খেলে কি আর টাকা দিত? ঠিক আছে, আমি বলে দিব মালিককে যেন তার ছেলেকে কোনো টাকা না দেয়। এরপর টুকি আবারও খেলতে চলে যায় আর টুনি কাজ করতে কালুর বাড়িতে যায় আর কনককে মদ খাওয়ার সব কথা কালু কাকুলিকে খুলে বলে। কি বলছিস টুনি তুই? আমার ছেলে কিছুতেই মদ খেতে পারে না। আমার ছেলেকে আমি ভালো করে চিনি। আর তোর সাহস কি করে হয়? তুই একটা গরিব কাজের মেয়ে হয়ে আমার ছেলের নামে মিথ্যে অপবাদ দিচ্ছিস। তুই কি নিজ চোখে দেখেছিস নাকি বলতো? না মানে দাদা, আমার মেয়ে টুকি দেখেছে কনক আর রকি মিলে মদ খেয়ে ডান্স করছে, তাই আমার মেয়ে আপনাদের এই কথা বলতে বলেছে। কি, তোর মেয়ে বলেছে? আর তোর ছোট মেয়ের কথা শুনে তুই আমাদের এসব বলছিস? শোন, আমি জানি তোর মেয়ে কেন এসব বলেছে। আমার ছেলে কোনো গরিব পাখিদের সাথে মেশে না। আমার ছেলে তার ধনী বন্ধুদের সাথে নিয়ে আড্ডা দেয়, খাবার কিনে খায়। তাই আমার ছেলে গরিব বলে খাবার দেয়নি। এর জন্যই তোর মেয়ে এমন মিথ্যা অপবাদ দিয়েছে। তোকে আর তোর মেয়েকে এবারের মতো ক্ষমা করে দিলাম। যদি আর কখনো আমার ছেলের নামে এমন মিথ্যা অপবাদ শুনি, তখন আমি তোকে আর তোর মেয়েকে এই বন থেকে তাড়িয়ে দিব, বুঝেছিস? ঠিক আছে দিদি, আমি আর কখনো আপনার ছেলের নামে কিচ্ছু বলবো না। যা এবার কাজে মন দে, বাড়িতে সব কাজ পড়ে আছে। যা তাড়াতাড়ি কাজগুলো শেষ কর। এরপর টুনি কাজ করতে শুরু করে আর সারাদিন কাজ শেষ করে বিকেলে বাড়ি ফিরে আসে আর এভাবেই সেই দিনটি কেটে যায়। পরের দিন টুনি কাজে যাওয়ার জন্য বের হয়। মা, আজ আমিও তোমার সাথে যাব, কারণ আজ আমার বন্ধুরা তাদের নানু বাড়ি যাবে। আমি তাহলে কার সাথে খেলবো বলো? তাই আমি তোমার সাথে যাব মা, তুমি না করো না। আচ্ছা রে মা, যেতে যখন চাইছিস তখন চল। আর শোন, ওই বাড়িতে গিয়ে যেন কোনো কিছুতে হাত দিস না, কেমন? ওরা অনেক ধনী পাখি, তাই কোনো কিছু নষ্ট হলে আমাকে কাজ থেকে বের করে দিয়ে অন্য কাজের মেয়ে ডেকে নিবে। এই কানে ধরে বলছি মা, আমি ওদের বাড়ি কোনো কিছুতে হাত লাগাবো না। এরপর টুকি টুনির সাথে কালুর বাড়িতে যায় আর কনক টুকিকে দেখে অনেক রেগে যায়। এই গরিবের বাচ্চা টুকি, তুই আমার বাবা মাকে মদ খাওয়ার কথা বলেছিস, তাই না? এমন হাল করবো যে বন থেকে চলে যাবে, আর তখন নিশ্চিন্তে মদ খেতে পারবো। টুনি শোন, আমরা একটু বেড়াতে যাচ্ছি, তুই বাড়ির সব কাজ শেষ করে চলে যাস, কেমন? আর কনক,
তুই আজ বাড়িতেই থাকিস, আমাদের ফিরতে দেরি হতে পারে। না মা, আমি বাড়িতে থাকতে পারবো না। আমি একটু পরে আমার বন্ধুদের সাথে আড্ডা দিতে যাব। তোমরা তাড়াতাড়ি বাড়ি ফিরে এসো, তাই হবে। আচ্ছা ঠিক আছে, তবে তাড়াতাড়ি আসবো। এই তো আমার হাতে সুযোগ এসে গেছে, তাড়াতাড়ি আমার কাজটা সেরে ফেলি। এই বলে কনক আলমারি থেকে টাকা চুরি করে তার ঘরে লুকিয়ে রাখে আর কিছু টাকা নিয়ে মদ খেতে চলে যায়। আর টুনি তার সব কাজ শেষ করে বাড়ি ফিরতে থাকে। পথে দেখতে পায় কনক আর রকি মদ খাচ্ছে। মা দেখো, কনকের রকি মদ খাচ্ছে। আমার কথাটা বিশ্বাস করোনি, এবার নিজ চোখে দেখে নাও। মারে, আমি তো বিশ্বাস করেছি, কিন্তু ওর মা বাবা তো বিশ্বাস করে না। থাক মা, আর বলতে যাব না। ওরা অনেক ধনী পাখি, আমাদের মতো গরিব পাখিদের কথা কি আর বিশ্বাস করবে বল? চল মা, আমরা চলে যাই। এ কি কাকলি, আলমারি খোলা কেন? আর দেখো, আলমারিতে একটা টাকাও নেই। হায় হায়, এতগুলো টাকা কোথায় গেল? কে এত বড় সর্বনাশ করলো? বাবা কনক, তুই কি আলমারি থেকে টাকা নিয়েছিস? ধুর মা, কি সব যে বলো। আমি কেন টাকা নিতে যাব? বাবাকে বললেই তো আমাকে টাকা দিয়ে দেয়, তাহলে চুরি করব কেন বলো? মা, আমার মনে পড়েছে। আমার মনে হয় ওই তোমার কাজের মেয়ে টুনি আর তার মেয়ে টুকি হয়তো ফাঁকা বাড়ি পেয়ে আলমারি থেকে টাকা চুরি করেছে। কি, ওদের এত বড় সাহস? গরিব হয়ে ধনী হওয়ার স্বপ্ন দেখছে। আজকে মেরে ওদের এ বন থেকে তাড়িয়ে দিব। টুনি, এই টুনি, আমার আলমারি থেকে টাকা চুরি করেছিস কেন? টাকাগুলো দিয়ে দে বলছি, নয়তো মেরে হাত পা ভেঙে দিব। মালিক, কিসব বলছেন? আমরা তো কাল খালি হাতে বাড়ি ফিরেছি। আপনার কোনো টাকা চুরি করিনি, বিশ্বাস করুন মালিক। কালু টুনির কোনো কথা না শুনে অনেক মারতে থাকে। এক্ষুনি বাড়িঘর ছেড়ে এ বন ছেড়ে চলে যাবি। তোর মতো চোর পাখির এ বনে ঠাঁই নেই। তোর বাড়ি আর জমি বিক্রি করে টাকা নিব আমি। বাবা কনক, দলিল নিয়ে আয় তো। টুনির বাড়ি আর জমি লিখে নিতে হবে। ঠিক আছে বাবা, আমি এক্ষুনি আনছি। কিন্তু বাবা, জমি কিন্তু আমার নামে লিখে দিতে হবে। আরে, আমার যা কিছু আছে সবই তো তোর, শুধু টুনির জমি কেন? আজ আমি আমার সব জমি জমা বাড়ি সব তোর নামে লিখে দিব। এসব কথা শুনে অনেক খুশি হয়ে জমির দলিল আনতে চায়। আর কিছুক্ষণ পরেই দুটো জমির দলিল নিয়ে আসে। আর টুনি তার জমির বাড়ি লিখে দিয়ে বন ছেড়ে চলে যায়। আর কালুও তার সব জমি কনকের নামে লিখে দেয়। এখন আমরা কোথায় থাকবো? এই বনের তো কোনো কিছুই চিনি না, আর কাউকে তো কোনো কাজও করতে দেখছি না। কাজ না পেলে যে আমাদের না খেয়ে মরতে হবে। মা দেখো, নদীতে কত বড় বড় মাছ লাফাচ্ছে। আমার তো মাছের লাফালাফি দেখতে খুব ভালো লাগছে মা। মা টুকি, আমরা তো একটা কাজ করতে পারি। নদীতে মাছ ধরতে পারি। নদীর পাড়ে গাছের নিচে কয়েকটা দিন থেকে মাছ ধরবো, আর তারপর টাকা জমিয়ে একটা বাড়ি বানাবো। চল, আগে একটা বড়শি বানিয়ে নেই। এরপর টুনি একটা বড়শি বানিয়ে ফেলে। আর যেই না নদীতে বড়শি ফেলে, অমনি টুনির বড়শিতে একটা মাছ ধরা পড়ে। ইয়ে, কি মজা, কি মজা! মাছ ধরা পড়েছে। এখন আমাদের আর কোনো চিন্তা নেই মা। আমরা মাছ ধরে খাবার কিনে খেতে পারবো। মা, আরো মাছ ধরে, নইলে একটা মাছ বিক্রি করে আর কয় টাকাই বা হবে বলো? হ্যাঁ রে মা, আর কয়েকটা মাছ পেলেই বাজারে নিয়ে যাবো। এভাবেই টুনি নদীতে আবারও বড়শি ফেলতে থাকে। আর কয়েকটা মাছ পেলে তা বাজারে নিয়ে যায়। আর মাছ কটা বিক্রি করে কিছু খাবার কিনে নিয়ে আসে। চল মা, আমরা দুই মা মেয়ে মিলে এই খাবারগুলো খেয়ে নেই। কাল আবার মাছ ধরবো। আজ আর ভালো লাগছে না, খাবার খেয়ে আজ বিশ্রাম করি। ওরে বাবা, এত বড় মাছ পড়েছে, আমি তো তুলতেই পারছি না। টুকি, তুইও বড়শিটা একটু ধর তো মা, আমার একার কাছে খুব ওজন লাগছে। এরপর মামি মিলে বড়শি টেনে উপরে তোলে। আর দেখে বড়শিতে অনেক বড় মাছ ধরা পড়েছে। মা, এত বড় মাছ হয় বুঝি? আমি এমন বড় মাছ কখনো দেখিনি। মা শোনো, আমি শুনেছি বড় মাছের ডিম খেতে নাকি খুব মজার হয়। তুমি এই মাছ কেটে ডিম বের করে আমাকে রান্না করে দিবে, কিন্তু আর মাছটা বাজারে বিক্রি করবে। আচ্ছা ঠিক আছে রে মা, তাই করব।
এ কি মাছের ডিমগুলো তো দেখছি সোনার। মারে, তোর আর মাছের ডিম খাওয়া হলো না। চিন্তা করিস না, এই সোনার ডিমগুলো বিক্রি করে তোর জন্য বড় মাছ কিনে আনবো, আর তার ডিম তোকে রান্না করে খাওয়াবো। এখন মাছের ডিমগুলো বিক্রি করতে চাই। তুমি তো অনেক ধনী হয়ে যাবে। এই ডিমগুলোর দাম অনেক বেশি। এগুলো মাছের পেটের খাঁটি সোনা। তোমার ভাগ্য তো অনেক ভালো, তাই তুমি মাছের পেট থেকে সোনার ডিম পেয়েছো। এই নাও তোমার সোনার ডিমের টাকা। এত টাকা? এই ডিম থেকে যে এত টাকা পাবো ভাবতেই পারিনি। যাই, এখন একটা বাড়ি বানিয়ে ফেলি। অনেক টাকা পেয়ে টুনি অনেক খুশি হয়ে যায় আর টাকাগুলো দিয়ে সুন্দর একটা বাড়ি বানায়। আর বাকি টাকা দিয়ে বাজারে বড় কয়েকটা কাপড়ের দোকান দেয়। টুনি, তুমি এখানে কাজ করো বুঝি? তোমার মালিককে বলে আমাকে একটা কাজের ব্যবস্থা করে দাও না। আর আমরা তোমার সাথে অনেক অন্যায় করেছি, আমাদের ক্ষমা করে দাও। আরে মালিক, কি বলছেন এসব? আপনারা কাজ করবেন মানে মজা নিচ্ছেন তাই না? আরে কয়েকটা দোকানের মালিক আমি নিজেই। কি বলছো টুনি? তুমি নিজেই মালিক? তুমি তো দেখছি গরিব থেকে ধনী হয়ে গেছো, আর আমরা ধনী থেকে গরিব হয়ে গেছি। এখন আমাদের কাছে কিছুই নেই। আমার ছেলে কনককে সব জমি জমা লিখে দিয়েছিলাম, আর কনক সব জমি বিক্রি করে মদ খেয়ে খেয়ে নষ্ট করেছে। এখন আমাদের রাস্তায় নেমে দিয়েছে। টুনি, তুমি ঠিকই বলেছিলে, আমার ছেলে মদ খায়, কিন্তু তোমার কথা না বুঝে আমি ছেলেকে শাসন করা বাদ দিয়ে তোমাকেই গরিব বলে অপমান করেছি, তাই আজ আমাদের এই অবস্থা। টুনি, আমাদের টাকা আমাদের ছেলে কনক চুরি করে মদ খেয়েছে, আর ওর মিথ্যে কথা শুনে আমরা তোমাদের বন থেকে তাড়িয়ে দিয়েছি। টুনি, আমাদের ক্ষমা করে দাও আর আমাদের কাজ দিয়ে সাহায্য করো। ঠিক আছে, আপনারা এখন থেকে আমার দোকানে কাজ করবেন। আর শুনুন, ধনী গরিব সবাই হলো পাখি, তাই সবার সাথে ভালো ব্যবহার করা উচিত, আর সবার কথায় গুরুত্ব দেওয়া উচিত। গরিব বলেই তাদের কথাকে অবহেলা করা উচিত নয়। এরপর থেকে টুনির দোকানে কালু কাকুলি কাজ করতে থাকে, আর কনক মদ খেয়ে মাতাল হয়ে রাস্তায় পড়ে থাকে। না, এই বনে তো দেখছি আর একটাও পাখি বেঁচে নেই। সবগুলোকে তো আমি খেয়ে ফেলেছি। কি যে মজা রে বাবা! এবার বুঝি খাবার খুঁজতে খুঁজতে আমাকে অন্য বনে যেতে হবে। মনে আমার রক্তে নেশা উঠেছে। যাই যাই, অন্য বনে গিয়ে পাখিদের শিকার করে নিয়ে আসি। এই কথা বলে ডাইনি সেই বন থেকে উড়ে গিয়ে আরেক বনে চলে যায়। ডাইনি সেই বনে গিয়ে দেখে চা চা চা, এসো এসো, চা খেয়ে যাও। আমার দোকানের চা খেয়ে যাও। এমন সুস্বাদু আর গরম চা তোমরা কোথাও পাবে না। উফ টুনি দিদি, তাড়াতাড়ি আমাকে এক কাপ চা দাও তো, মাথাটা বড্ড ব্যথা করছে। সকাল সকাল তোমার হাতের চা না খেলে